নতুন সরকারের সহ উপদেষ্টা হিসেবে যুক্ত হবেন শিক্ষার্থীরা, বললেন নাহিদ। এদিকে শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জানাবো শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। এদিকে গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম, বললেন চঞ্চল চৌধুরী। এবং সর্বশেষ জানাবো ঔষধের গাড়িতে পার হচ্ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন সরকারের সহ উপদেষ্টা হিসেবে যুক্ত হবেন শিক্ষার্থীরা, বললেন নাহিদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে শিক্ষার্থীদের মধ্য থেকে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ছাত্র সমাজ আমাদের দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজের সুযোগ দিতে চাই। এ লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে সহকারী উপদেষ্টার পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি করে নিয়ে আলোচনা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, আমাদের যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, আমাদের বড় বড় দলগুলো কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সে জায়গায় আমাদের ছাত্র সমাজের মাধ্যমেই একটি অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই ছাত্রদের উপর আস্থা রেখেই জনগণ রাস্তায় নেমে এসেছে। এখন আমাদের ছাত্র সমাজে যেহেতু সরকার এবং রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে, আমি আশা করব আমাদের সাধারণ জনগণও এই ছাত্র সমাজের উপর আস্থা রাখবে। তিনি বলেন, আমাদের উপদেষ্টা প্যানেলে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছে এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা 2 জন উপদেষ্টা মনোনীত হয়েছে। এর পাশাপাশি উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে ছাত্ররা কাজ করার সুযোগ পাবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে দেশে আইন শৃঙ্খলা রক্ষা বড় একটি চ্যালেঞ্জ। যেহেতু আমরা আজই দায়িত্ব বুঝে নিয়েছি, আমরা আজ থেকে কাজ শুরু করব। আশা করছি 2-1 দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসবে। আমরা এখন থেকে পুরোদমে কাজ শুরু করে দেব। শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন ডক্টর ইউনূস। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার সকাল 9:30টার দিকে একটি হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জ আসবেন। এর আগে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাঈদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ডক্টর ইউনূস বলেন, এই সময় আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটি সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক কোনো যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। এরপর রাতে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। তার সঙ্গে আরো 13 উপদেষ্টা শপথ নেন। এছাড়া আরো 3 উপদেষ্টার শপথ নেওয়ার কথা রয়েছে। আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। গত 16 জুলাই দুপুর 2:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। গণবিপ্লবের পর তড়িঘড়ি করে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনা পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটি হয়নি, ফলে এখনও ভারতে রয়ে গেছেন তিনি। স্বল্প সময়ের জন্য ভারতে গেলেও এখন সেখানে তাকে দীর্ঘ সময় অবস্থান করতে হবে, এটি অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস। হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা থাকলেও টেকনিক্যালি কারণে সেটি আটকে গেছে। যুক্তরাজ্যের নিয়ম হলো, যদি কেউ আশ্রয় চায় তাহলে তাকে আগে তাদের দেশে আসতে হবে, এরপর আশ্রয়ে আবেদন করতে হবে। তবে হাসিনার কাছে যুক্তরাজ্যে ভিসা না থাকায় তিনি এখন সেখানে যেতে পারছেন না। এখন প্রশ্ন উঠেছে, হাসিনা কি ভারতে আশ্রয় নিতে পারবেন? ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, হাসিনার বিষয়টি ভারতে আশ্রয় প্রার্থী নীতিকে আবারও সামনে নিয়ে এসেছে, কারণ দেশটিতে এ ব্যাপারে স্পষ্ট কোনো নীতি নেই। ভারত 1951 সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সম্মেলন এবং
1967 সালে প্রটোকলে স্বাক্ষর করেনি। এই সম্মেলনে কারা শরণার্থী এবং তারা কি কি অধিকার পাবে সেটি উল্লেখ করা হয়েছিল। যদিও ভারত জাতিসংঘের ওই সম্মেলন স্বাক্ষর করেনি, তবে তারা 30,000 মানুষকে আশ্রয় দিয়েছে, যার মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা, বাংলাদেশ থেকে চাকমা এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া মানুষজন রয়েছে। কিন্তু মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়টি অসামঞ্জস্যপূর্ণ রয়ে গেছে সবসময়। ভারতে যেসব মানুষ আশ্রয়ের জন্য আসেন তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করে এবং তারা তাদের নিজস্ব পাসপোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। ভারতের 2019 সালের সংশোধিত নাগরিকত্ব আইন এটি আরো কঠিন করে দেয়। ওই আইনে মুসলিম বাদে অন্যান্য ধর্মের মানুষদের অধিকার দেওয়ার বিধান রাখা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে, যেহেতু শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট নীতি নেই। এতে করে ভারত সরকার হাসিনার ব্যাপারে অনেকটা নির্ভর থাকতে পারবে। তাকে থাকার অনুমতি দিয়ে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক সংকট পরিহার, একই সঙ্গে এই অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারবে। গালিগুলো মুচপোড়া পুরস্কার হিসেবে রেখে দিলাম, বললেন চঞ্চল চৌধুরী। দেশে যখন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে তার সেখানে যাওয়া। একটা সময় শুনতে পান আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার খবর। গত 17 জুলাই তার ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছিলেন। সেখানে লিখেছিলেন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না, গুলিকানা করতে হলো। বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না। যা ঘটে গেল এটাও যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টি তেমনি হৃদয় বিদারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত। ছাত্র ও জনতার 23 দিনের আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা গত সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা শপথ গ্রহণ পর্ব সেরেছেন। নতুন সরকার গঠনের পর মন খারাপের খবর দিলেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। জানালেন তিনি মানসিকভাবে বেশ অস্বস্তিতে আছেন, কারণ তাকে নিয়ে পত্রপত্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য লেখালেখির চর্চা হচ্ছে। চঞ্চল চৌধুরী সেসব উল্লেখ করে নিজের ফেসবুক পেজ ও আইডিতে একটি পোস্ট দিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়, কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশের শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ফেসবুকে এমন ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু ঘটেছে উল্টো। মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যের ঢেউ। এসব মন্তব্য পড়েছেন। যোগাযোগ করা হলে জানালেন, কিছু মন্তব্য কয়েকবার পড়েছে। আমি প্রতিজ্ঞা করছি একটি মন্তব্য মুছব না। ধরে নিলাম দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি, যাদের জন্য গত 3টা দশক অক্লান্ত শ্রম, ঘাম, মেধা আর সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম, হয়নি, কারণ এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি। গালিগুলো মুছব না, পুরস্কার হিসেবে রেখে দিলাম। চঞ্চল চৌধুরী জানালেন, মায়ের অসুস্থতার কারণে গত জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে ফেসবুকে সক্রিয় নেই তিনি, তাই এর মধ্যে কিছু লেখার প্রশ্ন আসে না। তিনি বলেন, আমার মা অনেক অসুস্থ। এর মধ্যে দেশ চলছিল আন্দোলন, সড়ক অবরোধ, কারফিউ। ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতেও পারছিলাম না। এর মধ্যে একদিন ভোরবেলা আমি ও আমার চিকিৎসক বড় ভাই বাড়িতে মায়ের কাছে ছুটে যাই। নিজে গাড়ি চালিয়ে ঢাকা থেকে পাবনায় যাই। 2 আগস্ট মাকে নিয়ে ঢাকায় ফিরি। রক্তে সংক্রমণ সহ মায়ের শরীরে নানা জটিলতা। মা বিছানায় শয্যাশায়ী, দাঁড়াতেও পারে না, দাঁড়ালে আবার বসতেও সমস্যা, কোনো ধরনের সেন্স নেই। চিকিৎসক বলে দিয়েছেন তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে, কিন্তু দেশের এমন পরিস্থিতিতে মাকে নিয়ে হাসপাতালে গেলে কিভাবে কি হবে ভেবে বোনের বাসায় রেখে চিকিৎসা চালিয়েছে। একটা পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হয়, যে কারণে আমি বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। সেটা রাজনৈতিক কারণ যেমন, তেমনি মায়ের অসুস্থতারও। কিন্তু 4-5 দিন ধরে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আমাকে নানা লেখা পাঠাচ্ছেন। ঔষধের গাড়িতে পার হচ্ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ওষুধের গাড়ি থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সায়েন্স ল্যাবে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থীরা। ওষুধের গাড়িটি পার হওয়ার সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা চালককে জিজ্ঞাসাবাদ করেন। চালক গাড়ির ভেতর ওষুধে আছে দাবি করলেও দরজা খুলতে দেখা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনের গাড়ি চালক ওষুধের গাড়িতে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন। শিক্ষার্থীরা জানান, তারা সেখানে ট্রাফিকিং এর কাজ করছিলেন। সন্দেহ হলে তারা
চালককে জিজ্ঞাসাবাদ করেন। তখন গাড়ির চালক জানান ভেতরে শুধু ঔষধ আর কাপড় আছে। এ সময় আরো সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে গাড়ির দরজা খুলতে বলেন, কিন্তু চালক দরজা না খুলে তাড়াহুড়ো শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি বাধ্য হয়ে দরজা খুলেন। এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়। অপর এক শিক্ষার্থী বলেন, গাড়ি চালকের লাইসেন্স ছিল না, এতে বেশি সন্দেহ হয় আমাদের। তারপর আমরা লাইভ থেকে গাড়ির ভেতরে কি কি ছিল তা খুলে দেখাই। সেখানে বেরিয়ে আসে নানা ধরনের সরকারি নথি। তার মধ্যে একটি কাগজে শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। অনেকগুলো মামলার কাগজ আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।